আসসালামু আলাইকুম। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং তারেক রহমানের দিল্লি সফর, পিছনে অরক্ষিত রাজপ্রাসাদ। একটু ছোট করে আলোচনা করি, ধৈর্য ধরে শুনলে খুশি হব। প্রতিবেশী রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনা বা চলনসই রাষ্ট্রীয় যে চুক্তিগুলা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, এগুলো হবে। প্রতিবেশী রাষ্ট্রের প্রধানদের সাথে দুই প্রধানেরই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, এটাও বাঞ্ছনীয়। তবে সব কিছু বিসর্জন দিয়ে কি সব কিছু করতে হবে? শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা, তিনি কি দেশে ফিরবেন নাকি ফেরানো হবে, বড় প্রশ্ন সেখানেও। ভারত যেভাবে খুব দৌড়ঝাঁপ তোড়জোড় করে বাংলাদেশের উপরে চাপ দিয়ে হোক অথবা বাংলাদেশের শর্ত মেনে নিয়ে হোক, যেভাবেই হোক তারেক রহমানকে ভারতে নেওয়ার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা সফল হতে যাচ্ছেন, এই সফলতা ভারতের নাকি এই সফলতার অংশীদারিত্ব বাংলাদেশের রাজনীতির উপরেও প্রভাব পড়বে বা দেশের উপরে প্রভাব পড়বে? এই জায়গাটা কিছুটা হলেও চিন্তা ভাবনার দরকার। পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে, আওয়ামী লীগের গোপন মিটিংকালে বা আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে সেখান থেকে ধরছে, আইন শৃঙ্খলা বাহিনী ধরছে। কিন্তু সরকার যে দল দ্বারা পরিচালিত হচ্ছে সে বিএনপি এলাকা কতটুকুন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাচ্ছে, বা বিএনপির নেতা নেত্রীরা যারা তৃণমূলের জেলা লেভেলে আছে তারা আওয়ামী লীগকে কতটুকু সমীহর চোখে দেখছেন। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ধরছে, কিন্তু দলের নেতাকর্মীরা তাদেরকে কোন জায়গায় বসিয়ে রাখছেন? নির্বাচনের পরে তাদেরকে কোলে করে বসিয়ে রেখেছিল, কোলের উপরে, বিএনপির কোলের উপরে বসে তারা দুধ ভাত খাচ্ছিল। ঠিক আছে, যেহেতু তাদের ক্ষমতায় আসার পিছনে অবদান আছে আওয়ামী লীগদের, দেশে থাকা আওয়ামী লীগদের, কিন্তু এই 2-3 দিন বা সপ্তাহ শামাওয়াজের যেদিন ঘোষণা দিলেন তারেক রহমানের ভারত সফর অনিবার্য, মানে খুব শীঘ্রই হতে পারে বা আগামী সপ্তাহে হতে পারে, তারপরের থেকে বিএনপি যে উন্মাদ হয়ে পড়েছে আওয়ামী লীগকে ঘাড়ে তুলে নেওয়ার, মাথায় তুলে নেওয়ার, এই জায়গাটা কি চিন্তনের বিষয় কিনা? শেখ হাসিনাকে আসামি করে দেশে আনা হলেও বা সে স্বেচ্ছায় কীভাবে আসবেন আমি জানি না। একমাত্র যে আসামি, যে চুক্তি করা আছে ভারতের সাথে, সেটার মাধ্যমেই আসবেন নাকি যেভাবেই আসুক, আসার পরে আদালতেই যাক বা তার জন্য নির্মাণাধীন কোনো ভবনেই যাক, যেখানেই যাক, বাংলাদেশের রাজনীতিতে যে একটি ছোট বড় টর্নেডো বয়ে যাবে, একটি সামাজিক আন্দোলনের রূপ নেবে, এবং সেই আন্দোলনের রূপ নেওয়ার জন্য আওয়ামী লীগ যেভাবে প্রস্তুতি নিচ্ছে বা নিয়ে বসে আছে, সেই প্রস্তুতি মোকাবেলা করবার জন্য আদতে কি বিএনপি প্রস্তুত আছে? কোনোভাবেই প্রস্তুত নেই। তাদের রাজনৈতিক মাঠ এতটা নাঙ্গা উলঙ্গ যে আওয়ামী লীগ হুঁ করে রাস্তায় বের হলে বিএনপির, আওয়ামী লীগ যে কয়জন হবে, বিএনপি তার 1/4 হবে কিনা, বা রাজপথে দাঁড়ানোর মতো মোটে বেরই হবে কিনা বাসা থেকে, বাড়ি থেকে, সেটা নিয়েও সন্দেহ আছে। সমস্ত জায়গায় আওয়ামী লীগের সংগঠন যেভাবে মজবুত শক্তিশালী, বিএনপি তার দ্বিগুণভাবে নাজুক এবং দুর্বল অবস্থায় আছে তৃণমূলের বিএনপিরা। যেমন হতাশাও আছে, অর্থাৎ 17 বছর তাদের উপরে যে নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, সেইভাবে যেমন তৃণমূল বিএনপিকে একেবারেই কোনো মূল্যায়ন করা হয়নি, কমিটি গঠন করেও সাংগঠনিকভাবে শক্তিশালী করা হয়নি। দ্বিতীয়ত, এই পর্যন্ত এই 6 মাস বিএনপি আওয়ামী লীগকে যেভাবে লালিত পালিত করে রেখেছে, শেখ হাসিনা দেশে আসার পরে তাদের সেই লালিত পালিত সর্প যখন তাদের উপরে ফনা তুলবে, সেই বিএনপি কি
আদতেও সেই ফনার জায়গায় গলা চিপে ধরবার সামাজিক অবস্থা আছে কিনা, ধরবে কিনা? ধরবে না, কারণ দল যদি নমনীয় থাকে তৃণমূল কখনো শক্তিশালী হয় না। দল যদি সেই তৃণমূলের শক্তিশালী অবস্থানকে সাপোর্ট না দেয়, তাহলে নিজের থেকে নিচের থেকেও কেউ ওই সেই শক্তিশালী ভূমিকায় যাবে না বা করতে চাবেও না। মাঠে থাকবে এনসিপি এবং জামাত। তাদের যেমন দলের অস্তিত্বের ব্যাপার, তেমনি জীবনের অস্তিত্বের ব্যাপার। তাদের পারিবারিকভাবে একেবারে নির্বংশ ধ্বংস হয়ে যাওয়ার বড় একটি পথ উন্মুক্ত হয়ে যাবে। অতএব তারা মাঠে থাকবে। তারা তাদের জীবন বাঁচাতে, ফাঁসির মঞ্চ থেকে, ফাঁসির দড়ির থেকে বাঁচতে যে কোনোভাবেই হোক তারা মাঠে থাকবে। তারা মাঠে থাকবে আওয়ামী লীগের মিছিল, মিটিং বা তাদের কর্মতৎপরতার বিরুদ্ধে। এখন কথা হলো বিএনপির কী ভূমিকা হবে, বিএনপি কোন দিকে যাবে? জামাত এনসিপির পক্ষে হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে, নাকি তাদের অতি আদরের সহোদর আওয়ামী লীগের পক্ষ নেবে, যে আওয়ামী লীগ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে? বিএনপির এই জায়গাটা পরিষ্কার না করে তারেক রহমান যদি ভারতে যায় এবং ভারতের সাথে যে কোনোভাবে হোক রাষ্ট্রপ্রধান হিসাবে চুক্তিবদ্ধ হয়ে আওয়ামী লীগকে যদি বিন্দুমাত্র ছাড় দেয়, ছাড় দিয়ে যদি রাজনীতিতেই আওয়ামী লীগের করার মাঠ তৈরি করে দেয়, অথবা শেখ হাসিনাকে বিচার করার জন্য হলেও যে কোনোভাবে শেখ হাসিনা দেশে আসলে যে দেশের ভিতরে এক ধরনের ক্রাইসিস তৈরি হবে, বিশেষ করে তারা সাংগঠনিকভাবে তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য মরণ কামড় দিবে। সেটা যদি কোনো দিক নির্দেশনা না থাকে সরকারিভাবে, সরকারের প্রধান থেকে হোক বা তার কোনো মাধ্যম থেকে হোক, তাহলে এই বিএনপিরা কি বসে বসে আঙুল চুষবে বা দর্শকের ভূমিকা পালন করবে? অথবা আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা ক্ষমতা আসার পরে আমাদের সেই আশানুরূপ যে সাহায্য সহযোগিতা করার কথা ছিল বিএনপি সেটা করে নাই, অতএব এনসিপি শত্রু হলেও, জামাত শত্রু হলেও আমরা তাদের সাথে থাকব, তাদের পক্ষে যদি আন্ডারগ্রাউন্ডে এক ধরনের চুক্তি হয়ে যায় যে আমরা বিএনপিকে রুখবো সবাই মিলে, তখন বিএনপি কোথায় যাবে? রাজনৈতিকভাবে বিএনপির যে শক্তিশালী ভূমিকা সেটা দেখাবে, নাকি তারা সরকার রক্ষা, সরকারকে 5 বছর মেয়াদ পূর্ণ করবার জন্য তারা তখন লড়বে? আসলেই কি লড়বে, নাকি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা এমপি হয়ে বসে আছেন বা বিভিন্ন দায় দায়িত্ব ঘাড়ে তুলে নিয়ে বসে আছেন সেই কয়জনই মাঠে থাকবেন? তৃণমূলে তো বিএনপির সেই একক কোনো দলীয় সত্তা এখনো প্রতীয়মান হয়নি যে শক্তি এনসিপিকে বা জামাতকে লড়ে দেওয়ার মতোই শক্তিশালী। সেই জায়গাতেও এখনও যদি বিএনপি মুখোমুখি দাঁড়ায় জামাত এবং এনসিপির শক্তি বা তাদের 11 দল, বিএনপি যুগপৎভাবে তাদের মোকাবেলা করার জন্য খুব একটি অবস্থান তৈরি করতে পেরেছে বলে ধারণা হয় না। আইন শৃঙ্খলা বাহিনীকে যদি বাদ দেওয়া হয়, আইন শৃঙ্খলা বাহিনী কারোর সাথেই থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনী তারা হয় মধ্যস্থতার ভূমিকায় থাকবে, না হলে সাইড লাইনে চলে যাবে। তারা মুখোমুখি যখন হবে তখন বিএনপির মূল জায়গাটা এবার উন্মুক্ত হয়ে যাবে, জনগণের সামনেও হবে, দলীয়ভাবেও হবে। তারা যেমন চাচ্ছিল, মির্জা ফখরুল ইসলাম সাহেব বারবার যেমন বলছিল এই আন্দোলনের ভিতরে তারা ভূমিকা নেই, কিন্তু বেনিফিশিয়ারি তারা, সুবিধাটুকু কিন্তু তারা ভোগ করেছে এবং করার মতো রাস্তা তৈরি করতে যাচ্ছে, কিন্তু আন্দোলনে তাদের ভূমিকা ছিল না। কিন্তু এবার কোন ভূমিকায় যাবে? এবার কি তারা আওয়ামী লীগের মুখোমুখি দাঁড়াবে? যদি আওয়ামী লীগ শেখ হাসিনা আসার পর আওয়ামী লীগ যদি শক্তিশালী ভূমিকায় আসে, রাজনৈতিকভাবে মাঠে শক্তি প্রদর্শনের জন্য এগিয়ে আসে, বিএনপি তাহলে এবার কি করবে? বিএনপি তাদের সরকার রক্ষার্থে আওয়ামী লীগের মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে। বিএনপি যখন আওয়ামী লীগের মুখোমুখি হবে, জামাতের সাপোর্ট পাবে, এনসিপির সাপোর্ট পাবে, বা পুরা বৃহত্তর সাধারণ জনগোষ্ঠীরও সাপোর্ট পাবে। কিন্তু বিএনপি যদি সেই জায়গাটা মৌনতা প্রকাশ করে, মৌনতা দেখায়,
এবং বিএনপির ভিতরে যদি উদাসনীয়তা বিরাজ করে, কোনো কিছুই না, শুধু সময় যেটা বলছে সেইভাবেই কাজ করে যাচ্ছে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা ছাড়া, তাহলে যে যুদ্ধর মাঠ নিয়ে তারা এগোচ্ছে, পিছনে বড় বৃহত্তর একটি শূন্যতা তৈরি হয়ে যাবে। সেই সরকার প্রধানের রাজপ্রাসাদ, সেটা কে রক্ষা করবে? দলীয় নেতা নেত্রীরা ওই সংসদ প্রধানমন্ত্রীকে রক্ষা করবে, নাকি আইন শৃঙ্খলা বাহিনী? আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ বা সংখ্যাটা আছে, আন্দোলনের মুখে কোথাও ততটা শক্তি তাদের নাই যা দিয়ে তারা সেই আন্দোলনকে দমন করতে পারবে বা সেই অস্ত্র ব্যবহার করতে পারবে পুনরায়। যদি আওয়ামী লীগ যুগপতভাবে খুব শক্তিশালী হয়ে মাঠে নামে, তাহলে কি বিগত স্বৈরশাসকের শেষের দিকে আসা যে আচরণ আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে করেছিল, বিএনপি সেটা করতে সক্ষম হবে? বিএনপি কি সেটা করবে? সেই আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরাতে? না, তাহলে দুইটি দলই এক ধরনের অপরাধের শিকার হয়ে যাবে। সেই মানবাধিকার যেটা তদন্ত চলছে জাতিসংঘের আওয়ামী লীগেরটা, সেটাও বিএনপি সেই একই ফর্মে ঢুকে যাবে, একই লাইনে চলে যাবে। অতএব এখনও যতটুকুন সময় আছে, তারেক রহমান সাহেব ভারতে যাওয়ার আগেই তাকে পূর্ণাঙ্গভাবে একটি বিবৃতি প্রদান করতে হবে দেশের মানুষের উদ্দেশ্যে। তিনি কোন কোন শর্তে, কি কি এজেন্ডা নিয়ে ভারতে যাচ্ছেন। তিনি যাওয়া মানে কিন্তু তারেক রহমান একা যাওয়া না, পুরা বাংলাদেশ নিয়ে তাকে মুভ করতে হবে। বাংলাদেশের মুভ করতে হলে বাংলাদেশের সেন্টিমেন্ট কিন্তু এখনও 24-এর গণ আন্দোলন বহন করে চলছে। সেই গণ আন্দোলনের ভাবধারা, চিন্তাধারা বা আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেটা কতটুকুন বাস্তবায়ন হবে ভারতে যাওয়ায়। যাক, রাষ্ট্রপ্রধান যাক, ভারতে যাক, দ্বিপাক্ষিক আলোচনা করুক, যেটাই করুক না কেন, কিন্তু তার মাথায় রাখতে হবে বিতাড়িত স্বৈরশাসক, সেই অত্যাচারিত হায়না যখন ভারতে বসে আছে এবং সেই ভারত তাকে মিডিয়াতে মিটিং করার, প্রেস ব্রিফিং করার সুযোগ করে দিচ্ছে, বিব্রতকর অবস্থায় বাংলাদেশকে রেখেই বাংলাদেশের যে সরকার থেকে শুরু করে পুরা জনগণকেই ভারত যখন একেবারেই তুচ্ছতাচ্ছিল্য, তো তার থেকেও মানে জনগণকে তারা বিন্দুমাত্র পরোয়া না করে শুধুমাত্র এককভাবে শেখ হাসিনাকে প্রাধান্য দিয়ে যাচ্ছে। একটি দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে একজন মানুষকে। সেই মানুষটা যখন তাদের দেশে, তাদের পাশে বসে আছে, সেখানে আমার প্রধানমন্ত্রী কোন মোজেজা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, কি দেশের পক্ষে এজেন্ডা নিয়ে, বা জুলাই আন্দোলনের যে ম্যানিফেস্টো ছিল বা সংবিধানের ভিতরে যেসব জায়গাগুলো করার কথা ছিল, সেইগুলোর কতটুকুন ভূমিকা থাকবে এই ভারত সফরে, সেটা সাধারণ মানুষকে তার তরফ থেকে জানালে উপকৃত হবে। রাজনৈতিকভাবে দেশ রক্ষা পাবে, সাধারণ জনগণ সম্মানিত বোধ করবে। না হলে এককভাবে সিদ্ধান্ত নিয়ে যদি ভারতের গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো ধরনের অপমানিত হন, তিরস্কারের সম্মুখীন হন, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হন, তার সামনে জুতা প্রদর্শন, তার সামনে শেখ হাসিনাকে মামলা থেকে মুক্তি, শেখ হাসিনাকে যমুনায় রাখা, শেখ হাসিনাকে এসএসএফ দিয়ে নিরাপত্তা বিধান করা, শেখ হাসিনার বিগত দিনের সকল মামলা তুলে নেওয়া, বিভিন্ন ম্যানিফেস্টো প্লে কার্ড নিয়ে তার সামনে যদি মিছিল প্রদর্শন করে এবং সেটা পুরা দেশের মানুষের একটি অপমৃত্যু ঘটায়, যদি পুরা দেশের মানুষকে অপমানের জায়গায় তিনি ঠেলে দেন রাষ্ট্রপ্রধান হিসাবে, তাহলে দেশের অবস্থান যে কতটা নিরুপায়, অসহায় এবং অরক্ষিত হয়ে পড়বে, সেটা হয়তো এখনও সরকার আজ করতে পারছে না। হ্যাঁ, তাদের একটি উদ্দেশ্য আছে, তাদের একটি উদ্দেশ্য আছে এবং যতটুকুন শক্ত আছে সরকার, তাতে বোঝা যায় যে একেবারেই যে দুর্বল হয়ে বা দুর্বল হিসাবেই সরকার সেখানে যাবেন সেটা নয়, কিছুটা শক্তিশালী অবস্থায় থাকবেন, কিন্তু সেই শক্তিশালী জায়গাগুলো যদি দেশের মানুষের ভিতরে ইঙ্গিত ইশারা দিয়ে যান, দেশের মানুষ প্রতিটা ঘরে ঘরে দুর্গ তুলে তার ভারত সফরের
জায়গাটাকে আরও মহিমান্বিত করে তোলে এবং বাংলাদেশের মানুষের অ্যাক্টিভ দেখে ভারত সরকার যেন এটুকু অনুমেয় হয়। যেমন তারা অনেকেই বলেন যে শেখ হাসিনার কিছু হলে ভারত বাংলাদেশে ছাড় দেবে না, ঠিক আমাদের কথাও, আমাদের প্রধানমন্ত্রী ভারতে গেলে তার বিন্দু মাত্র বাতাস তার কানে এলে গায়ে গেলে বাংলাদেশের মানুষ ভারতকে বিন্দুমাত্র ছাড় দেবে না। এই অবস্থাটা তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর শক্তিশালী একটি মানসিক অবস্থান প্রদর্শনের প্রয়োজন এবং তিনি একটি বিবৃতি দিয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যে জাতিকে যেন অন্তত এমন একটি মানসিক উৎফুল্লতায় পৌঁছে দিয়ে যায় যেন আমরা বিজয় বীরের মতো যাব, সিংহের মতো ফিরে আসবো এবং শেখ হাসিনার বিষয়ে বিন্দুমাত্র কোনো ছাড় না দিয়ে শুধু সরকার টু সরকার পারস্পরিক সমঝোতার মাধ্যমে প্রতিবেশী দেশ হিসাবে ব্যবসা বাণিজ্যের কোন কোন জায়গায় উন্মোচন করা যায়, পথ দ্বার প্রান্ত খোলা যায়, সাহায্য সহযোগিতার হাত বাড়ানো যায় উভয়ে, সেই জায়গাটাতেই সরকার অবিচল থাকবে। বাকিটা শেখ হাসিনা নিয়ে প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রীর সাথে কোনো ধরনের বক্তব্য হবে না। শেখ হাসিনার বিষয়ে কথা বলবে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র সচিব। শেখ হাসিনাকে এমন কোনো মার্জিন লাইনে তুলে দেওয়া যাবে না যে তার বিষয়ে সরাসরি রাষ্ট্রপ্রধানকে কথা বলতে হবে। সে একজন খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী, একজন স্বৈরশাসক, একজন রক্তের কলঙ্কিত বিগত সাবেক সরকার প্রধান। তার বিষয়ে একজন আসামির বিষয়ে কোর্ট কথা বলবে, একজন আসামির বিষয়ে আইন বিভাগ কথা বলবে, এর বাইরে না। প্রধানমন্ত্রী আরেকটি দেশের সাথে পারস্পরিক দ্বিপাক্ষিক সমঝোতার জন্য শুধুমাত্র যেতে পারেন বা কথা বলতে পারেন। একজন একক মানুষকে নিয়ে দেশের প্রধান কখনোই যেন কারোর সামনে ঝুঁকে না বসেন, কারোর সামনে ভিক্ষার থলি নিয়ে না যান। ভারতের সাথে যে সম্মানের জায়গা চুক্তি আছে সেটা যদি ভারত পূর্ণ করে আমরা সেখানে আছি, এর বাইরে নয়। প্রতিবেশী দেশ হিসাবে আবারও বলছি, যাতায়াত, স্বাস্থ্য, ব্যবসা, বিনিয়োগ, এইসব জায়গাগুলো নিয়ে কথা হতে পারে, অন্যথায় নয়। ভারত যদি আমলিগকে নিয়েই ব্যস্ত থাকে, শেখ হাসিনাকে নিয়েই ব্যস্ত থাকে, সেটা অত্যন্ত ঘৃণ এবং অত্যন্ত হীন মনুষ্যত্বেরই পরিচয় হবে। একটি দেশের সাথে একজন মানুষকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপ্রধান টু রাষ্ট্রপ্রধান ওয়ান টু ওয়ান কখনোই সমঝোতার চুক্তিতে যেতে পারে না। এটা যাওয়া অবাঞ্ছনীয় এবং বড় ধরনের অপরাধের ভিতরে ঢুকে পড়বে সরকার প্রধান। অতএব সরকার প্রধানকে সজাগ থাকতে হবে। রাষ্ট্র থেকে রাষ্ট্রপ্রধানদের যে এজেন্ডাগুলো বা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে শুধু সেইগুলোর ভিতরেই সীমাবদ্ধতা থাকতে হবে। শেখ হাসিনার বিষয়ে তার অধীনস্থরা কেউ কথা বলবেন, এর ঊর্ধ্বে নয়। এবং ভারতে যাওয়ার আগে আমি আবারও বলছি, সরকার প্রধানকে এমন একটি ভূমিকায় দাঁড়াইতে হবে যেন পুরা জাতি যার যার জায়গা থেকে একটি পতাকা নিয়ে বীর পুরুষের মতো, সিংহের মতো ভারতমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এবং সেই ভারতমুখী হয়ে দাঁড়িয়ে থাকার প্রতিবাদেই ভারত যেন বুঝতে পারে বাংলাদেশ জুলাই আন্দোলনের পর কতটা পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষ মানসিকভাবে কতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে আর কোনো দেশের তোষামদি তপ্লিবাহক হিসাবে বাংলাদেশ ভবিষ্যতের সময় অবগাহন করবে না। অতএব সরকার প্রধানের কাছে বিনীত অনুরোধ, তার জায়গাটা পরিষ্কারভাবে জনগণকে একটি বিবৃতির মাধ্যমে সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে পরিষ্কারভাবে অবগত করে যাবেন। তাহলে দেশের প্রতি মানুষ নিদ্রাহীন প্রহরীর মতো তার রাজপ্রাসাদ, তার বাসভবন, তার অবস্থান, সংসদ ভবনকে প্রহরা দিবে। অন্যথায় যদি ছল চাতুরির কোনো ধরনের বিন্দুমাত্র সুযোগ নেবার চেষ্টা করেন, জনগণকে অন্তরালে রেখে অন্য কিছু করার এই মুহূর্তে চেষ্টা করেন, ভয়াবহ পরিস্থিতির শিকার হবে দলের, সরকারের, রাষ্ট্রের এবং তার বড় একটি ক্ষয়ক্ষতির অংশীদারি হবে এদেশের সাধারণ মানুষ।
আমরা জনগণ। আসসালামু আলাইকুম।